চালু হলো সিটি ইকোনমিক জোন। ভিডিও কনফারেন্সে আরও 10টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 100টি অঞ্চল গড়ার ঘোষণা। একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যে কোনো একটা দেশকে উন্নত করা সম্ভব। অন্তত আমি এটুকু দাবি করতে পারি যে গত 10 বছরে সেটা আমরা প্রমাণ করেছি। উত্তরায় বিজিএমইএ নতুন ভবনের উদ্বোধন 12 এপ্রিল পর্যন্ত থাকতে পারবে হাতিরঝিলের ভবনে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর 99% শপিং মল ও মার্কেট ভবনেই নেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। জীবনের ঝুঁকি নিয়ে বেচাকেনা করছেন লাখ লাখ ক্রেতা ও ব্যবসায়ী। রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের আমদানি বাড়ায় চট্টগ্রাম বন্দরে বেড়েছে জাহাজ আসার পরিমাণ। পণ্যজট এড়াতে দ্রুত খালাসের নির্দেশ বন্দর কর্তৃপক্ষের। বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দ্বিতীয় দিনে মহাসড়ক ও রেলপথ অবরোধ। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা। এবং বরিয়া আবহাওয়ায় রাজশাহীতে ঝরে পড়ছে আমের গুটি। শঙ্কায় বাগান মালিক, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলছেন গবেষকরা। সিটি ইকোনমিক জোন সহ 11টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে 13টি নতুন অর্থনৈতিক অঞ্চল ও 20টি শিল্প কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির চাকাকে সচল রাখার তাগিদে দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগ উৎসাহিত করতে দেশ জুড়ে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে সরকার। দেশের উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সকলের জন্য বিনিয়োগের পরিবেশ তৈরির ওপর বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকার টানা 1 দশক ক্ষমতায় থাকার কারণে অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। 2009 থেকে এ পর্যন্ত অর্থাৎ একটানা আমরা প্রায় 1 দশক রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ফলে আমাদের যে পরিকল্পনা ছিল অর্থনৈতিকভাবে উন্নয়নের অগ্রযাত্রা, সেখানে আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং সেটা অর্জন করতে পেরেছি। শিল্পায়ন ছাড়া কখনো একটা দেশ উন্নত হয় না। আর সেই কথা চিন্তা করেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সারা বাংলাদেশে 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব, যেখানে দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগ হবে এবং সেই বিনিয়োগগুলি অঞ্চল ভিত্তিক হবে এবং সেখানে আমাদের দেশি বিদেশি বা প্রবাসী যারাই আসবেন তারাই যেন বিনিয়োগ করতে পারে সেই সুযোগটাও সৃষ্টি করে দেওয়া। আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের এই অর্থনীতি আমরা পরিচালনা করেছি বলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে যথেষ্ট এগিয়ে যাচ্ছে। অর্থাৎ একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যদি আমরা এগোতে থাকি তাহলে যে কোনো একটা দেশকে উন্নত করা সম্ভব। অন্তত আমি এটুকু দাবি করতে পারি যে গত 10 বছরে সেটা আমরা প্রমাণ করেছি। ইতিমধ্যে আমরা কিন্তু উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের উন্নতি পেয়েছি। আমরা এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে, পাশাপাশি আমাদের দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, সেই লক্ষ্য আমরা স্থির করেছি। অবশেষে হাতিরঝিল থেকে সরে যাচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর সকল কার্যক্রম। উদ্বোধন করা হয়েছে উত্তরার নতুন ভবন। দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 110 কাঠা জমির ওপর নির্মাণাধীন বিজিএমইএ কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে 13 তলা বিশিষ্ট 2টি ভবন। এখন পর্যন্ত ভবনের 5 তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী 15 এপ্রিল থেকে নতুন ভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় 169টি পোশাক কারখানা সচল রাখতে প্রধানমন্ত্রীর সহায়তা চায় বিজিএমইএ। সেই সঙ্গে 5% হারে রফতানিতে নগদ প্রণোদনারও দাবি জানায় সংগঠনটি। এর আগে বিজিএমইএ জানায় সবশেষ
চলতি মাসের 12 তারিখ পর্যন্ত হাতিরঝিলে বিজিএমইএ তাদের কার্যক্রম চালাতে পারবে। আদালতের এই আদেশ বাস্তবায়নে প্রায় 1.5 বছর আগে নতুন এই ভবনের নির্মাণ কাজ শুরু হয়। এই মুহূর্তে উত্তরায় নতুন বিজিএমইএ ভবনের সামনে আছেন রিপোর্টার সানবির রুপল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম, বিজিএমইএ নতুন ভবনের কিন্তু উদ্বোধন করা হয়েছে। কিছুক্ষণ আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু গণভবন থেকে এই বিজিএমইএ ভবনটি উদ্বোধন করেন এবং নতুন এই ভবনটি আপনি দেখতে পাচ্ছেন যে উত্তরার 17 নম্বর সেক্টরের এই ভবনটিতে এখনো কিন্তু কাজ চলছে, অর্থাৎ আদালতের নির্দেশনা মানার জন্যই কিন্তু তড়িঘড়ি করে এই ভবনটি উদ্বোধন করা হয়েছে। 12 তারিখ, এপ্রিলের 12 তারিখে কিন্তু আদালতের নির্দেশনা রয়েছে পুরনো ভবন ছেড়ে দিতে হবে বিজিএমইএ কে। সেই হিসেবে বিজিএমইএ তড়িঘড়ি করে এই ভবনটি উদ্বোধন করেছে। এর মধ্যে ভবনের 5 তলা পর্যন্ত কাজ কিন্তু অনেকাংশে শেষ হয়েছে, যদিও বাইরের আস্তরণ বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এখনো শেষ হয়নি। এবং দেখতে পাচ্ছেন যে বিজিএমইএর যে প্রধান কার্যালয়টি হবে, অর্থাৎ 3য় এবং 4র্থ তলা, সেই 3য় এবং 4র্থ তলার কাজ কিন্তু তাদের অফিস ডেকোরেশনের যতটুকু সাজসজ্জার কাজ আছে সেগুলো কিন্তু অনেকাংশে শেষ হয়েছে, যার ফলে তার বিজিএমইএর প্রেসিডেন্ট একটু আগে উদ্বোধনী অনুষ্ঠানেও কিন্তু বলেছেন যে 12 তারিখের সময়সীমা বেঁধে দেওয়া সময়সীমাতেই তারা এই ভবনের কার্যক্রম শুরু করতে পারবে এবং পরবর্তীতে এই ভবনের পুরো কাজ শেষ হলে তারা অন্যান্য কার্যক্রম যেগুলো আছে সেই কার্যক্রমগুলো এখানে আস্তে আস্তে স্থানান্তর করবেন। তো এই ছিল এখান থেকে এখনকার মতো সবশেষ খবর। উত্তরায় বিজিএমইএর নবনির্মিত ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার সানবির রুপল। যাচ্ছে এই পরের খবরে। পহেলা বৈশাখের নিরাপত্তা সম্পর্কিত বৈঠক শেষে এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাংলা নববর্ষ সম্পর্কে অপপ্রচার রোধে ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ ব্যবস্থা মনিটর করা হবে। ছিনতাই, চাঁদাবাজি রোধের জন্য ব্যবস্থা থাকবে। তারপরে অন্যান্য যারা অনুষ্ঠান করবে, মেলা কিংবা অন্য যে কোনো অনুষ্ঠান, সেখানে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল থাকতে হবে। এর নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে তারা কাজ করবেন। এই ছিল আমাদের এই সবার মোটামুটি আলোচনা সমূহ। ধন্যবাদ সবাইকে। এখন পর্যন্ত আমরা এরকম কোনো সংবাদ পাইনি। তো আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় প্রস্তুত থাকবে এবং তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা প্রস্তুত থাকবে এবং তাদের দক্ষতা, ক্ষমতাও, সক্ষমতাও যথেষ্ট রয়েছে। পুরানো ঢাকা মানে পুরো ঢাকা, আমরা তো সব নতুন ঢাকা কেন্দ্রিক হয়ে গিয়েছে। পুরানো ঢাকাটা বলা হয়েছে সমস্ত ঢাকা, সমস্ত ঢাকা, নতুন পুরানো ঢাকা সহ পুরো ঢাকা। আপনার পুরো ঢাকাই বলেন। সম্প্রতি একটি আগুনের ঘটনা ঘটেছে, সেখানে আমাদের ফায়ার সার্ভিস চমৎকার ভূমিকা পালন করেছে এবং আইন শৃঙ্খলা অন্যান্য বাহিনীরাও সেখানে কাজ করেছে। সেখানে একটা বড় প্রশ্ন এসেছে হেলিকপ্টার ব্যবহার নিয়ে। রেস্কিউ হেলিকপ্টার ব্যবহার না করে সেখানে এমআই সিরিজের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং যাতে করে আগুনটা ফ্লায়ার করেছে এবং অনেক মানুষকে রেস্কিউ করা সম্ভব হতো, সেটা করা সম্ভব হয় না এই হেলিকপ্টার চালানোর জন্য। মানে আপনারা কি এটা রিভিউ করছেন কিনা যে উইদাউট দ্য কনসিডারেশন অফ ফায়ার আপনারা হেলিকপ্টারকে অ্যালাউ করবেন কি করবেন না, এটা নিয়ে আপনারা বসেছেন কিনা বা ভেবেছেন কিনা ভবিষ্যতে আপনারা আর কি ধরনের ব্যবস্থা নেবেন? মাননীয় এই একটা প্রশ্ন। ফায়ার সার্ভিস প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন মন্ত্রিসভায়, ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি বাড়ানো, এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু হয়েছে এবং ওদের বেতন বৈষম্য রয়েছে লোয়ার টায়ারে, এই বিষয়গুলো ভাবার। আপনি অনেকগুলো প্রশ্ন করে ফেলছেন। প্রথম কথা হলো সেই দিন যে দুর্ঘটনাটি ঘটেছে এতই আকস্মিক ছিল। আপনারা দেখেন একদম পিক টাইমে সেই ঘটনাটি ঘটে। আপনারা দেখেছেন আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতা যথেষ্ট রয়েছে। ফায়ার সার্ভিসের গাড়িগুলো সেইখানে সময় মতোই গিয়েছে। সময় মতো যাওয়ার পরেও আপনারা যে দৃশ্যটা দেখেছেন, এত বেশি উৎসুক জনতা সেখানে উপস্থিত ছিল যে আমাদের ফায়ার সার্ভিসের যেই ওই যে মইটি মানে লেডার যেটা 20 তলা পর্যন্ত যেত,
সেইটার ভিতরও যায় উকি দিয়ে তার ড্রাইভারকে মানে আমাদের এই উৎসুক জনতা মারধর করেছে। তারা বলতেছিল যে এখনো উঠছে না কেন, এটা যে সবকিছু ইলেকট্রনিক সিস্টেমে চলে সেইটা মানে বোঝানোর আগেই তাকে মারধর করেছে। সেই পয়লা বৈশাখের নিরাপত্তা সম্পর্কিত বৈঠক শেষে সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরাসরি ছিলাম সেখানে। বিধিমালা অনুযায়ী বহুতল ভবন নির্মাণ হয়েছে কিনা তা অনুসন্ধানে তৃতীয় দিনের মতো বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে অভিযান পরিচালনা করছে রাজুকের একটি প্রতিনিধি দল। অভিযান চলাকালে রাজুকের নকশা দেখাতে পারেননি বেশ কয়েকজন ভবন মালিক, এতে ব্যাহত হয় অভিযানের গতি। আজকের অভিযানে ফায়ার সার্ভিসও দেখে নিচ্ছে ভবনগুলোর অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক রয়েছে কিনা। সকালে রাজুকের জোন 4-এর একটি প্রতিনিধি দল বনানীর আতাতুর্ক এভিনিউয়ে রাজুকে অভিযান শুরু করে। এ সময় গত কয়েকদিন আগে FR টাওয়ারে আগুন লাগার আশপাশের ভবনগুলোতে বিভিন্ন অনিয়মের চিত্র খুঁজে পান রাজুক প্রতিনিধি দলের সদস্যরা। অন্যদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক না থাকায় FR টাওয়ারের পাশের বেশ কয়েকটি ভবন ঝুঁকিপূর্ণ থাকায় সেখানে ঝুঁকিপূর্ণ লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। আমাদের অগ্নি নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো থাকার কথা তার অধিকাংশই এখানে নাই। একটা ইমার্জেন্সি স্টেয়ার থেকে শুরু করে অন্যান্য যে ফায়ার ইকুইপমেন্টস যে হ্যাজার্ড অনুযায়ী থাকার কথা তার কিছুই এই ভবনে না থাকার কারণে আমরা এই ভবনটিকে অধিক অগ্নি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছি। কোনো বিল্ডিংয়েই সামনে পিছনের সেটব্যাকটি রাখা হয়নি। উপরন্তু অনেক বিল্ডিংয়ের সামনেই ফুটপাতের উপর দখল চলে আসছে। যিনি কোনো অসৎ উপায় অবলম্বন করে কোনো কাজ করেছে, আইনের ব্যত্যয় ঘটিয়েছে, সেটা দেশের প্রচলিত আইন অনুসারে সেই ব্যক্তির দোষী হবে এবং সেই ব্যক্তি এই দায়ভার গ্রহণ করবে। এই মুহূর্তে রাজধানীর বনানীতে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, শিরিন, রাজুক কিংবা ফায়ার সার্ভিসের এই তৎপরতায় কিন্তু কদিন ধরে চোখে পড়ছে আসলে রাজধানীর এই অভিজাত এলাকার যে সুবিশাল অট্টালিকাগুলো রয়েছে সেই অট্টালিকার মধ্যে আসলে মানুষ কি পরিমাণ ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে অগ্নিকাণ্ডে আমরা যে FR টাওয়ারের যে ঘটনা দেখেছি আসলে তারপরে অভিজ্ঞতা থেকে বলাই যায় যে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে আসলে এই যে বড় বড় সারি সারি দাঁড়িয়ে আছে যে ভবনগুলো তাদের অবস্থাও কিন্তু খুব একটা এর চেয়ে ব্যতিক্রম কিছু হবে না। আমরা কিন্তু সকালে দেখছি, সকাল থেকেই যে এই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকটি ভবনে যে অগ্নি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে সেগুলোতে লাল ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি কিন্তু আমরা এই যে রাজুকের যে অভিযান ঠিক না, রাজুক আসলে যে বিষয়গুলো খতিয়ে দিচ্ছে মূল নকশার সঙ্গে ভবনের যে অসঙ্গতিগুলো সেগুলো কিন্তু আমি ঠিক যদি একদম FR টাওয়ারের পাশাপাশি যে কয়েকটি বিল্ডিং রয়েছে সেগুলিতেই কিন্তু একই বিষয়গুলো বারবার উঠে আসছে। কিন্তু যে বিষয়গুলো যে তারা কিন্তু যে জায়গাটা রাখার কথা যথাযথ সেই জায়গাটি রাখছে না। সবচেয়ে বড় সংগতি যেটা ফায়ার এক্সিট, এই যে আমার সামনে এখন দেখছেন যে ব্লু ওশেন এবং ইকবাল সেন্টার পাশাপাশি যে দুটো ভবন রয়েছে, ব্লু ওশেনে কিন্তু যে ভবনের যে মূল নকশা সেই মূল নকশা না মেনেই কিন্তু আসলে যে সিঁড়িগুলো তৈরি করা হয়েছে। যতক্ষণ জায়গা ছাড় দেওয়ার কথা ছিল সেগুলো ছাড় দেওয়া হয়নি। এমার্জেন্সি এক্সিট অর্থাৎ যে জরুরি বহিরাগমন যে পথটি সেটি কিন্তু কোনো চিহ্নই আমরা পাইনি। এছাড়া ইকবাল সেন্টারে যখন এসে ইকবাল সেন্টারে মূল নকশায় কিন্তু তাদের 18 তলার অনুমোদন আছে। তারা কিন্তু ভবনটি কিন্তু এরই মধ্যে 22 তলা করা হয়েছে এবং 23 তলায় কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। যদিও ভবন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি তারা 2015 সালে তারা আসলে এই একটি ভবনকে 22 তলা করার যে অনুমোদন সেই অনুমোদন চেয়েছিল, কিন্তু রাজুকের পক্ষ থেকে কিন্তু অনুমতি দেওয়া হয়নি। তা কিন্তু তারা কিন্তু দরখাস্ত করেই আসলে সেই বাকি 4 তলা তুলে ফেলেছে। এছাড়া বিল্ডিং এর অবকাঠামোগত মোটামুটি ঠিক থাকলেও মূল যে বিষয়টি ফায়ার এক্সিট, সেই ফায়ার এক্সিট কিন্তু এত বড় ভবনে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তো এই অসঙ্গতিগুলোই কিন্তু বারবার উঠে আসছে এবং রাজুক যেটি বলেছে তারা আপাতত একটি নোটিশ দিয়ে যাচ্ছে। পরবর্তীতে এই রাজুকের এই টিমগুলো রাজুক অফিসে গিয়ে যে ব্যবস্থা রিপোর্ট জমা দেবে, তারপরে তারা আসলে এই বিষয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। তো এই ছিল শিরিন এখনকার মতো বনানী থেকে আমার কাছ থেকে। রাজুকের অভিযানের খবর জানাতে রাজধানী বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন। 2 বছর আগে এক পরিসংখ্যানে রাজধানীর 99% শপিং মল ও মার্কেট ভবন ঝুঁকিপূর্ণ বলে জানায় ফায়ার সার্ভিস।
নিজের অজান্তেই জীবনের ঝুঁকি নিয়ে এমন ভবনে লাখ লাখ ক্রেতা ও ব্যবসায়ী করছেন বেচাকেনা। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বারবার সতর্ক করেও মিলছে না কোনো ফল। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মামুন। 2017 সালে পরিসংখ্যানেই ছিল রাজধানীর 48% শপিং মল এবং মার্কেট অতি ঝুঁকিপূর্ণ, বাকি 51% ঝুঁকিপূর্ণ, সন্তোষজনক মাত্র 5টি। এসব ভবনে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার ইতিহাসও রয়েছে, তারপরেও কোনো উদ্যোগ এ অবস্থার পরিবর্তন করতে পারেনি। অগ্নি নির্বাপনের সরঞ্জাম ও মহড়ার অভাব প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়াচ্ছে। যখন এত কিছু বলার পরেও কাজ হচ্ছে না, এখন আমরা জনসাধারণের ইয়ের জন্য মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি এই মার্কেট হলো অগ্নি নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এখন একটা ইন্ডিভিজুয়াল সচেতন লোক, হি শুড থিঙ্ক whether he should go inside the market or not. দোকান মালিকরা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া জায়গা ছাড়তে রাজি নন। হাই রেজ বিল্ডিং হবে, আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হলো আমাদের বসার জন্য একটু জায়গা দেব। এই 40 কোটি টাকা আপনি টেন্ডার করে নিচে ফাইলিং করে চলে যাবেন, পরবর্তী উপরে কিভাবে আপনার কাজটা করবেন। একসঙ্গে যদি দুইটাই আপনি কল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কস্টিংটা কি হচ্ছে, আমরা জানতে পারবো, আলোচনা করতে পারবো। এক সাইড করুক বহুতল ভবন, আমাদের ওইখানে বসায় দিয়ে ব্যবসা পরিচালনা করার সুযোগ দেয়, তারপর আমাদের এইখানে ট্রান্সফার করুক বহুতল ভবন কইরা। এদিকে 2 সিটির মেয়র জানান, দোকান মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিরাপদ বহুতল ভবন নির্মাণের চেষ্টা চালানো হয়েছে। হয়তোবা আমাদেরকে সেখানে এনফোর্সমেন্টে যেতে হবে, সেখানে হয়তো আমাদেরকে আপনার আইন অনুযায়ী একটা কঠোর ব্যবস্থা ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না জানমাল রক্ষা করবার জন্য। রাজধানী মার্কেট বা শপিং মলগুলোতে শুধুমাত্র ব্যবসায়ী নয়, এখানে যারা আসেন সেই লাখ লাখ সাধারণ মানুষের জীবন কিন্তু রয়েছে ঝুঁকিতে। এখানে যারা আছেন তাদের মধ্যে আগুনের মহড়া এবং ঝুঁকিপূর্ণ যে পরিবেশ, তার থেকে উত্তরণের জন্য প্রয়োজন সবার একটি সমন্বিত উদ্যোগ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। 8টি দলে বিভক্ত হয়ে সকালে নগরীর চন্দনপুরায় বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় অভিযান চালায় ফায়ার সার্ভিস। এ সময় ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা ও জরুরি বহির্গমন পথ না থাকা সহ বিভিন্ন অসঙ্গতি পরীক্ষা নিরীক্ষার পর ঝুঁকিপূর্ণ ভবন মালিকদের নোটিশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। মূল সিঁড়ির যে প্রশস্ততা আছে বিএনবিসির আলোকে, সেটার প্রশস্ততা সঠিক আছে কিনা, যে ইমার্জেন্সি এক্সিট আছে সেগুলোর প্রশস্ততা সঠিক আছে কিনা, এবং সেগুলা কোনো অবস্ট্রাকল আছে কিনা বা বাধামুক্ত সঠিকভাবে আছে কিনা, এবং সিঁড়িগুলো সঠিকভাবে ছাদের উপর চলে গিয়েছে কিনা। আমি যদি আটকা পড়ে যাই তাহলে আমি যেন ছাদে গিয়ে যেন রক্ষা করতে পারি নিজেকে, সেই প্রতিবন্ধকতাগুলো যদি না থাকে সেগুলোর প্রতি আমরা তাদেরকে পরামর্শ প্রদান করছি। অবৈধ ভবন উচ্ছেদে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাজনিত কোনো আইনি জটিলতা থাকলে আইন মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় তিনি বলেন, আপোষযোগ্য মামলা আদালতের বাইরে নিষ্পত্তির ব্যাপারে অনুশাসন আসবে শিগগিরই। আমার সাথে গণপূর্ত মন্ত্রী মহোদয়ের কথা হয়েছে, তাকে আমি বলেছি যে যখনই আমার প্রসিকিউশন টিম, অ্যাটর্নি জেনারেল অফিসের সাহায্য লাগবে এই সব মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা সকল সহায়তা তাদেরকে দেব। কোর্ট আপোষযোগ্য মামলাগুলিতে এইরকম অনুশাসন দিচ্ছেন এবং এই অনুশাসনের প্রেক্ষিতে মামলা আর আদালতে আসছে না, বাইরেই এটা নিষ্পত্তি হচ্ছে এবং কোর্টকে একটা রিপোর্ট দেওয়া হচ্ছে। এই ব্যবস্থা খুব শিগগিরই আপনারা এটা দেখতে পাবেন। দুপুরের সময় আরো থাকছে জাতীয় চলচ্চিত্র দিবসে সিনিয়র শিল্পীদের ক্ষোভ আর হতাশা। বাংলা সিনেমার দুরবস্থার জন্য বিদেশি সিনেমা আমদানিকে দায়ী করলেন তথ্যমন্ত্রী। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো 72 ঘন্টার ধর্মঘট পালন করছেন দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাটকল শ্রমিকদের আন্দোলনে দ্বিতীয় দিনের মতো উত্তাল ছিল খুলনা।
বুধবার সকালে ঢাকা খুলনা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। 9 দফা দাবিতে স্লোগান দেন তারা। আমরা এই 9 সপ্তাহ ধরে কাজ করে যাচ্ছি, আমাদের এখনো পর্যন্ত বিল হচ্ছে না। কাজ করাবে না, বিল দিবে না, কি করে আমরা বাঁচবো? বেতন পাই 1600 টাকা 1700 টাকা, আমার এই 8 সপ্তাহ বিল বাকি। আমাদের মজুরি কমিশন 4 বছরে সরকার আমাকে ওয়াদা করেছে, 4 বছর মজুরি দেয় না। কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয়, তার জন্য আমরা আমাদের মেট্রোপলিটন পুলিশ সজাগ আছে। একই দাবিতে রাজশাহীর কাটাখালী এলাকায় ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আমরা পড়াশোনার লোক 700-800 টাকা বিল পাই, কিভাবে আমাদের সংসার চলে? মজুরি কমিশন বাস্তবায়নের জন্য আমরা রাস্তায় নেমেছি এবং আমাদের 9 সপ্তাহ মজুরি হয়নি, 3 মাসের স্যালারি হয়নি। কঠোর থেকে কঠোরতম আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে আমরা এই আন্দোলন করে আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারি। সিরাজগঞ্জেও কাজ বন্ধ রেখে মিলের ভেতরে সমাবেশ করেন পাটকল শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ইসমাত জাহান, সময় সংবাদ। উপাচার্যের সঙ্গে আলোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলে লাঞ্ছনার প্রতিবাদে দেয়া কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ডাকসু ভিপি জানান, উপাচার্যের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তবে সোমবারের মধ্যে দাবি আদায় না হলে আবারও কর্মসূচি দেওয়া হবে। তবে ডাকসুর ভিপি পদ ব্যবহার করে নুরুল হক নূর মৌলবাদী রাজনীতির উত্থান ঘটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন AGS সাদ্দাম হোসাইন। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য SM হলের ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয়েছে এমন অভিযোগে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী নিয়ে সেখানে যান ডাকসু ভিপি নুরুল হক নূর। এ সময় তাকে লাঞ্ছিত করার অভিযোগ এনে মঙ্গলবার রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন তারা। বুধবার সকালে উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে তার কার্যালয়ে যান। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন তাদের সঙ্গে। পরে রাজু ভাস্কর্যের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নূর। জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। কালকের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা আগামী সোমবারের মধ্যে দেখতে চাই। আশ্বাস পেয়েছি এবং আমাদের কাছে আস্থার জায়গা মনে হয়েছে দেখেই কিন্তু আমরা আমাদের কর্মসূচি থেকে সরে এসেছি। পরশু রাত্রে 11টার সময় আমি ঘুমান্ত অবস্থায়, সেই সময় ইংরেজি বিভাগে 13-14 সেশনের ওয়াসিফ হাসান পিয়াসের নেতৃত্বে পেটুয়া গুন্ডা বাহিনী, লাঠিয়াল বাহিনী তারা যায় আমার রুমে, যে বলে যে তারা বলে যে ছাত্রলীগের নির্দেশ আমাকে ধরে নিয়ে যাইতে। এদিকে ডাকসুর AGS বলছেন, নূর কোটা সংস্কার আন্দোলনের নেতা সহ বিভিন্ন মৌলবাদী সংগঠনের কর্মীদের নিয়ে রাজনীতি করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কোনো ভূমিকা না রেখে তার তথাকথিত ভুইপুর সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, এটির যেন সাংগঠনিক বিস্তৃতি ঘটানো যায় সেটির একটা চেষ্টা করছেন। ডাকসুর ভিপি পদটিকে ব্যবহার করে গোটা বাংলাদেশে মৌলবাদী ছাত্র রাজনীতির উত্থান ঘটানোর চেষ্টা হচ্ছে কিনা সেটি আমরা দেখতে পাই। এবং যে শিক্ষার্থীকে মাদক ব্যবসা এবং মাদক সেবনের দায়ে হল থেকে বের করে দেওয়া হয়েছে, তিনি নাকি তাকে হলে রাখতে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, সমস্যার সমাধানের জন্যই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। যে কোনো অন্যায়, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্যাম্পাসে ঘটলে আমাদের একটা প্রক্রিয়া অবলম্বন করে তারপরে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। SM হলের ব্যাপারেও তাই হয়েছে। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের হল সংসদ ও ডাকসুর কার কি দায়িত্ব, কার এখতিয়ার কতটুকু, এসব নিয়ে শীঘ্রই একটি কর্মশালা করা হবে। বললাম যে খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সিটি মেয়র A.জ.ম নাসির উদ্দিনের হাতে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের এক সহকারী প্রকৌশলী লাঞ্ছিত হওয়ার ঘটনায় মুখোমুখি অবস্থান নিয়েছে সরকারের দুটি সংস্থা। দুপক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে। গৃহায়ন কর্তৃপক্ষ কাজের নিরাপত্তা এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রকৌশলীকে প্রত্যাহারের দাবি জানিয়ে এ কর্মসূচি পালন করে। প্রকৌশলীকে লাঞ্ছিত করাকে যৌক্তিক দাবি করে বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদাররা। এ সময় কাউন্সিলররা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে প্রত্যাহার করা না হলে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত নগরীর 41টি ওয়ার্ডের সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন। ড্রেনটা আছে, ড্রেনটা প্রশস্ত করতে হবে এবং ড্রেন প্রশস্ত করলে জলবদ্ধতা আমরা রক্ষা পাবো। উনি বলল আমি 1 ফুট জায়গা দিতে পারবো না, উনি কে জায়গা দেওয়ার? আগামী বৃহস্পতিবার কাউন্সিল অফিস বন্ধ থাকবে, শুধু আমাদের কনজারভেশন ডিপার্টমেন্টের কাজ চলবে। শনিবারে মানুষের কাজ করার জন্য আমরা সেই কাউন্সিল অফিস খোলা রাখি, আমরা শনিবারে বন্ধ রাখবো।
অপরদিকে প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদ ও বিচার দাবিতে নগরীর নাসিরাবাদের কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি ও মানববন্ধন করেন গৃহায়ন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এবং মেয়র মহোদয়ের সাথে আমার প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশ যেহেতু সংশ্লিষ্ট দায়িত্বটা পালন করে, তাকেই বলা হয় যে তুমি এটার ভালো ব্রিফিংটা দাও। সেই ব্রিফিং দিতে গিয়ে এক পর্যায়ে উনি উত্তেজিত হয়ে যান এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমরা শারীরিকভাবে হ্যাজার্ড হই বা শারীরিকভাবে আহত হই, তখন আসলে আমাদের কাজের জায়গাটা তো রিস্ক নিয়ে বা অনেক কাজ আমরা করতে পারবো না। চট্টগ্রাম নগরীর হালি শহরে গৃহায়ন কর্তৃপক্ষ একটি ড্রেনের কাজ বন্ধ করে দেয় সোমবার সন্ধ্যায় নগর ভবনের সম্মেলন কক্ষে বৈঠক করে দুই পক্ষ। এ সময় মেয়র কর্তৃক সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করে গৃহায়ন কর্তৃপক্ষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পবিত্র রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের আমদানি বাড়াতে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পরিমাণ কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেটে সব ধরনের ভোগ্যপণ্যের দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। এই অবস্থায় বন্দরে জাহাজ এবং পণ্য জট এড়াতে দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী বন্দরের প্রধান জেটি এবং বহিনোঙ্গরে গড়ে 100-র বেশি জাহাজ অবস্থান করছে। শুধু বহিনোঙ্গরে রয়েছে 72টি জাহাজ। এর মধ্যে পণ্য খালাসরত 52টি জাহাজের অধিকাংশই ভোগ্যপণ্যবাহী। এর বাইরে খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে আরও 7টি। বর্তমানে কোনো জাহাজ জট নেই এবং কন্টেইনার জটও নেই। বর্তমানে যে সকল খাদ্যপণ্যবাহী কন্টেইনার রয়েছে সেগুলো আমরা দ্রুত ডেলিভারিও দিচ্ছি। মূলত বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, আর রমজান ও বাজেটের আগে আমদানির পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। সে অনুযায়ী গত ফেব্রুয়ারি মাস থেকে দেশে চলতি বছরের রমজানের ভোগ্যপণ্য আসতে শুরু করে। কিন্তু এবার আন্তর্জাতিক বাজারে তেল, চিনি, ছোলা এবং ডালের মতো সব ধরনের ভোগ্যপণ্যের বুকিং রেট মনপ্রতি $100 বেশি কমে গেছে। রমজানে যাতে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সেদিকে আমরা সবাই দৃষ্টি দেব এবং কোনো অবস্থাতে যাতে সহনীয় পর্যায়ের বাইরে না যায়। মূল্য চড়া করার প্রবণতা থাকে তাহলে বাজার অস্থিতিশীল হবে। সেক্ষেত্রে আমাদের দাবি যে ভোগ্যপণ্যগুলি যত দ্রুত সম্ভব দ্রুত অ্যাসেসমেন্ট এবং দ্রুত খালাস করার জন্য বন্দর কর্তৃপক্ষ উদ্যোগ নেওয়া উচিত। এদিকে নতুন 6টি গেন্ট্রি ক্যান লাগিয়ে বন্দরের সক্ষমতা বাড়ানো হয়েছে, যে কারণে জাহাজ আসার পরিমাণ বাড়লেও জাহাজ জটের তেমন কোনো সংখ্যা নেই বলে দাবি বন্দর কর্মকর্তাদের। কোনো জাহাজ কিন্তু গড় অবস্থান 2 বা 3 দিনের বেশি নাই চট্টগ্রাম বন্দরে, সুতরাং পণ্য খালাসও সেরকমভাবে হচ্ছে এবং বন্দরের এফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে। দেশে রমজান মাসে 70 থেকে 80 হাজার মেট্রিক টন ছোলা, 2.5 লাখ মেট্রিক টন চিনি এবং 3.5 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে উড়োজাহাজে আসন সংকট চরম আকার ধারণ করেছে। এই অজুহাতে 2-3 গুণ ভাড়া বাড়িয়েছে দেশি বিদেশি সব এয়ারলাইন্স। এতে বেশি বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী শ্রমিকরা। যথাসময়ে যেতে না পারায় অনেকে চাকরি হারানোর ঝুঁকিতে আছেন। ফ্লাইটের সংখ্যা না বাড়ালে রমজান মাসে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। জীবিকার তাগিদে প্রতিদিনই সৌদি আরব, জর্ডান, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। সৌদি আরবে কর্মী নিয়োগ ও দুবাইয়ের ভিসা উন্মুক্ত হওয়ায় বেড়েছে এই হার। সেই সঙ্গে বেড়েছে ওমরা, হজ করতে যাওয়া যাত্রীর সংখ্যাও। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বিমানের আসন সংকট ও ভাড়া বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চাকরি ভিসায় মধ্যপ্রাচ্যগামী শ্রমিকরা। যথাসময়ে যেতে না পারায় বাতিল হয়ে যাচ্ছে অনেকের ভিসা। আমি যেতে চাচ্ছি সৌদি, আমার টেলিং ভিসা সবই রেডি, শুধু টিকিটের জন্য যেতে পারছি না। আমার ভিসার মেয়াদ আছে আর 7 দিন, যদি আমি এই 7 দিনের মধ্যে না যেতে পারি তাহলে ভিসা মালিককে ক্যান্সেল করে দেবে। 23 থেকে 24,000 বা 25,000 টাকা দিয়ে মধ্যপ্রাচ্যের টিকিট কাটতাম, সেটা এখন 55 থেকে 60,000 টাকা। এটা কোনোভাবেই কোনো কোম্পানির মাধ্যমে বা কোনো কর্মীর পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এক বছরে 3টি বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট গুটিয়ে নেওয়ার পর সম্প্রতি জেট এয়ারওয়েজেরও ফ্লাইট বন্ধ হওয়ায় এই সংকট। দাবি এয়ারলাইন্সগুলোর বাড়তি চাহিদার অজুহাতে এয়ারলাইন্সগুলো অযৌক্তিকভাবে ভাড়া বাড়াচ্ছে, অভিযোগ হাবো আটাবের। উমরা যাত্রীদের বিমান ভাড়া এত হওয়া সমীচীন নয়, কারণ এই ক্ষেত্রে তো এয়ারলাইন্সগুলিকে, ফ্লাইটগুলিকে এক পথে খালি আসতে হয় না,
এয়ারলাইন্সগুলি অনেক সময় মনোপলি করতে চায়। সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল। রমজানে ওমরার প্যাসেঞ্জার আরো বেড়ে যাচ্ছে। এটাকে এখন থেকে যদি এক্সট্রা ফ্লাইট বা ক্যাপাসিটি বিল্ড আপ না করা হয়, নতুন নতুন ফ্লাইট না দেওয়া হয়, তাহলে এইটা আরো ভয়াবহ আকার ধারণ করবে। সংকট নিরসনে মধ্যপ্রাচ্যে বেশি আসনের উড়োজাহাজ চালানো হচ্ছে দাবি করে বাংলাদেশ বিমান বলছে, চলতি এপ্রিল ও মে মাসে বহরে আরও 2টি উড়োজাহাজ যুক্ত হলে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। এটাকে মোকাবেলা করবার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার বহরে থাকা যে কটি জাহাজ আছে সেগুলিকে দিয়ে পুনর্বিন্যাস করে আমরা কোনো কোনো রুটে আমরা বেশি আসনে উড়োজাহাজ অপারেট করছি। চলতি এপ্রিল মাসের মধ্যে আমাদের বহরে একটি বোয়িং 737-800 উড়োজাহাজ সংযুক্ত হবে। আগামী মে মাসে আরও একটি উড়োজাহাজ আমাদের বহরে সংযুক্ত হবে। মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন গন্তব্যে আমাদের যে যাত্রী আসন সংকট রয়েছে সেটা কিছুটা হলেও আমরা মোকাবেলা করতে পারব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন বিভিন্ন এয়ারলাইন্সের 25টিরও বেশি ফ্লাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে যায়। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। জামদানির প্রেমে কলকাতা থেকে ঢাকা, তারপর রাজ্যের বিস্ময়। শাড়ির ভাজে ভাজে আবিষ্কার অনন্য বাংলাদেশকে। পয়লা বৈশাখ উপলক্ষে শুধু দেশীয় ক্রেতা নয়, ঢাকার শাড়ি নজর কাটছে বিদেশিদেরও। কারুকাজ আর ফেব্রিক্সে নতুনত্ব আসলেও এবছর পহেলা বৈশাখ আর রমজান কাছাকাছি সময়ের মধ্যে পড়ায় কিছুটা চিন্তিত বিক্রেতারা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। পশ্চিমবঙ্গের গড়িয়াহাটের গৃহবধূ তিথি চক্রবর্তী ঢাকাইয়া জামদানির, টাঙ্গাইলের তাঁত কিংবা বাহারি সিল্কের শাড়িতে আয়নায় দেখছেন নিজেকে। না, কলকাতার কোনো শপিং মল নয়, এর দৃশ্য ঢাকার বেইলি রোডের। বৈশাখী উৎসবকে বাঙালিয়ানায় রাঙাতে প্রথমবার বাংলাদেশে এসেই প্রেমে পড়ে গেলেন বাংলাদেশি শাড়ির। আমার বাংলাদেশেই প্রথম আমার আসা। দুটি দেশের কালচার তো একই, মাতৃভাষা আমাদের বাঙালি, বাংলা। কাটওয়ার্কের কাজ আমি চট করে কলকাতায় এখনো দেখিনি। ওনারা বেনারসি দেখালেন, তো আমি তো বুঝতেই পারলাম না যে ওখানকার বেনারসি না আমাদের কলকাতার বেনারসি, কারণ একদম একই লাগলো দেখতে। ঢাকাই জামদানি, যেটার জন্য মহিলারা বেশিরভাগ এখানে আসেন, এটার একটা বৈশিষ্ট্য আছে। হ্যান্ডলুমের যে শাড়িগুলো এত দক্ষতার সঙ্গে বানানো হয়, সো খুব সুন্দর। বাংলাদেশে যেভাবে বৈশাখী সেলিব্রেশন করা হয়, কলকাতাতেও করা হয় না। গেল বছরে বৈশাখী উৎসব উদযাপনে দেশে লেগেছে রুচি বদলের হাওয়া। দাম একটু বেশি হলেও শুধু বৈশাখ কেন্দ্রিক নয়, শাড়ি কেনার ক্ষেত্রে অন্য উপলক্ষকেও সমান গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। মানুষের একটা অ্যামাউন্টের মধ্যে সীমাবদ্ধ ছিল যে একদিনের জন্য পরবো 700, 800, 1000, 1200, এখন সেটা কিন্তু না। এখন দেখা যায় 4000, 5000 টাকা দামের শাড়িও মানুষ কিনছে। এক কালারের ভিতরে চওড়া পাড় জামদানি, সেটার মধ্যে কিছুটা নতুনত্ব আসছে। এবছর নতুন ধাঁচের কারুকাজ আর উন্নত মানের ফেব্রিক্সে বাড়তি নজর দিয়েছেন কারিগররা। তবে প্রায় একই সময়ে বৈশাখী উৎসব আর রমজান আসায় দুই পর্বের বিক্রি কিছুটা কমে আসবে বলেই মনে করছেন বিক্রেতারা। শবে বরাত আর পয়লা বৈশাখ এক সপ্তাহ ডিফারেন্স। অনেক ধরনের ডিজাইন আমরা তৈরি করছি, এখন আমাদের পুরোপুরি সব ডিজাইনগুলো শোরুমে আসে না। প্রতি বছরই চেঞ্জ আসতেছে। জামদানি শাড়ি, সিল্ক শাড়ি, কাতান শাড়ি, অপেরা, এগুলো আপনার জামদানি শাড়িগুলো খুব হিট করতেছে আমাদের। বাংলা বর্ষবরণের ক্ষণে ঢাকার বাজারে বিভিন্ন ধরনের শাড়ির দাম এবার রয়েছে 1 থেকে 5000 টাকার মধ্যেই। প্রায় সব শোরুমেই শাড়িতে ক্রেতারা পাচ্ছেন নানা অঙ্কের মূল্য ছাড়ও। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে চলছে ঋতুভিত্তিক আয়োজন চৈত্রে বই উৎসব 2019। জাতীয় জাদুঘর প্রাঙ্গণে 30শে মার্চ থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে 10ই এপ্রিল পর্যন্ত। 2008 সাল থেকে চলা এই বই উৎসবে এবার 11তম আয়োজন। প্রতিদিন বেলা 11টা থেকে শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলে বই উৎসব। এবারের বই উৎসবে অংশ নিয়েছে দেশের 10টি প্রকাশনী সংস্থা। চৈত্রে বই উৎসবে নানা রকম গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধের পাশাপাশি মিলবে শিশুদেরও বই। এছাড়া প্রতিদিন বিকেলে থাকছে লেখক, শিল্পী ও পাঠকদের আড্ডা। সভা নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ পশ্চিমবঙ্গে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে স্থানীয় সময় বিকেল 3টায় কলকাতার ব্রিগেড প্যারেড মাঠে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বিজেপি আয়োজিত এই জনসভায় প্রায় 8 লাখ লোকের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। একই দিনে রাজ্যের কুচবিহারে নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে মোদীর জনসভা উপলক্ষে সকাল থেকেই সভাস্থলের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা করতে দেখা যায় হাজার হাজার বিজেপি সমর্থককে। লোকসভায় পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে বিজেপি এবার অন্তত 20টি আসনে জয়লাভ করবে বলে দলটির পক্ষ থেকে আশা করা হচ্ছে।
পশ্চিমবাংলায় যে সরকার রাজত্ব করছে তার যে অগণতান্ত্রিক কার্যকলাপ তার পরিবর্তনের জন্য মানুষ তৈরি হয়েছে। পশ্চিমবাংলার সমস্ত স্তরের মানুষ আজকের এই বিকেটে আসবেন মোদির সভাতে। বিজেপির প্রভাব চলছে, বিজেপি আসবে এবার। তৃণমূল 2 নম্বরটি আরম্ভ করার জন্য আমরা চাইছি যে মোদি আসুন। এবারের ক্ষমতায় তো আমাদের মোদি সরকার আসবে, গ্যারান্টি একদম। আমাদের পশ্চিম মেদিনীপুর পুরোটাই শেষ হয়ে গেছে। এই মুহূর্তে কলকাতায় জনসভাস্থলে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, কলকাতার ঐতিহাসিক মাঠ ব্রিগেডের আজকের এই বিজেপির ঐতিহাসিক জনসভার মাধ্যমে পশ্চিমবঙ্গে ভারতের লোকসভা নির্বাচনের উত্তাপ ছড়িয়ে গেল। আজকে একই দিনে বিজেপির যিনি প্রধান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গে মোট 2টি নির্বাচনী সভা হচ্ছে। বর্তমানে তিনি শিলিগুড়িতে জনসভা করছেন এবং এই ব্রিগেড মাঠ কলকাতায় তার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালে পশ্চিমবঙ্গের উন্নয়ন করেনি। এখানে সরকারি সকল কাজে কিন্তু তারা এসব সমস্যা সমাধান করতে পারেন না। তৃণমূলের নেতা কর্মী এবং তৃণমূল সমর্থিত যারা সাধারণ মানুষের কাছ থেকে বিপুল করছেন। তো এইসব সমস্যা সমাধান করার কথাগুলো বলছেন তারা আশ্বাস দিচ্ছেন যদি আবারও বিজেপি কেন্দ্রীয় সরকার গঠন করতে পারে তাহলে তারা এই পশ্চিমবঙ্গকে দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চালু হলো সিটি ইকোনমিক জোন। ভিডিও কনফারেন্সে আরও 10টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উত্তরায় বিজিএমই এর নতুন ভবনের উদ্বোধন। রাজধানীর বহুতল ভবনগুলোতে রাজুকের অভিযানের সময় মালিকদের বিরুদ্ধে তথ্য দিতে টালবাহানার অভিযোগ। ব্যাহত হচ্ছে কাজ, অধিকাংশেই নেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। জট কমাতে আপোষযোগ্য মামলা আদালতের বাইরে নিষ্পত্তির অনুশাসন আসছে শিগগিরই, জানালেন আইনমন্ত্রী। মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে উড়োজাহাজে আসন সংকট চরমে। ভাড়া বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো। রমজান মাসে তীব্র সংকটের আশঙ্কা। এবং বৈরী আবহাওয়ায় রাজশাহীতে ঝরে পড়ছে আমের গুটি। শঙ্কায় বাগান মালিক। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলছেন গবেষকরা। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।